বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। মহামারী কোভিড-19 জন্য গত মার্চ মাস থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, স্বাভাবিক শ্রেণী কার্যক্রম বন্ধ রয়েছে। দীর্ঘদিন যাবৎ তোমাদের সাথে আমাদের ক্লাসে ফেস টু ফেস দেখা হচ্ছে না। তারপরও আমরা প্রত্যাশা করি তোমরা তোমাদের বাসায় অবস্থান করে তোমাদের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ। এক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় আনন্দমোহন কলেজ কর্তৃক আয়োজিত এই অনলাইন ক্লাস কর্মসূচি তোমাদের কিছুটা হলেও উপকারে আসবে বলে আমি মনে করি। সময় কিন্তু থেমে থাকেনি। স্বাভাবিক শ্রেণী কার্যক্রম বন্ধ থাকলেও আমরা চেষ্টা করছি অনলাইনে ক্লাস কর্মসূচির মাধ্যমে তোমাদের ক্ষতি কিছুটা হলেও যেন কমানো যায়। কোভিড-19 পরিস্থিতি শিক্ষা প্রতিষ্ঠান খোলা মাত্রই কোভিড-19 পরিস্থিতি স্বাভাবিক হলে নিয়ন্ত্রণে আসলে শিক্ষা প্রতিষ্ঠান খোলা মাত্রই তোমাদের পরীক্ষা কিন্তু হয়ে যাবে। তাহলে তোমাদের সময় নষ্ট না করে এই ঘরে থেকে নিরাপদে থেকে তোমাদের পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে হবে। তো আজকে আবারও এই অনলাইন ক্লাস কর্মসূচিতে আনন্দমোহন কলেজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকে অনলাইন ক্লাস কর্মসূচিতে 16/11/2020 তারিখে আমাদের যে প্রণীত রুটিন 16/11/2020 তোমাদের অনার্স তৃতীয় বর্ষের একটি ক্লাস রুটিনে দেয়া আছে। এরই অংশ হিসেবে আজকে আমি অনার্স তৃতীয় বর্ষের একটি ক্লাস নিব। আর আজকের ক্লাসের আমার আলোচ্য বিষয় থাকবে আধুনিক দূরপ্রাচ্য ও দক্ষিণ পূর্ব এশিয়ার ইতিহাস, অনার্স তৃতীয় বর্ষের একটি কোর্স। আর আজকে আমার আলোচ্য পাঠ থাকবে জাপানে মেইজি পুনঃপ্রতিষ্ঠার প্রেক্ষাপট, অর্থাৎ আধুনিক দূরপ্রাচ্য দক্ষিণ পূর্ব এশিয়ার ইতিহাস কোর্সের একটি গুরুত্বপূর্ণ টপিকস জাপানে মেইজি পুনঃপ্রতিষ্ঠার প্রেক্ষাপট। মেইজি হচ্ছে একটা বংশের নাম। মেইজি অর্থ হচ্ছে জ্ঞানদীপ্ত শাসন, মানে যেটা জ্ঞান কল্যাণমূলক এবং শিক্ষা বান্ধব, এরকম একটা শাসন কিভাবে পুনঃপ্রতিষ্ঠার প্রেক্ষাপটটা আমরা পড়ব। আর এটা তোমরা যারা 2020 সালে অনার্স তৃতীয় বর্ষের জাতীয় বিশ্ববিদ্যালয় চূড়ান্ত পরীক্ষায় অংশ নেবা, তোমাদের প্রত্যেকের জন্য এই টপিকসটি গুরুত্বপূর্ণ। আমি আশা করি, প্রত্যেকের কাছে প্রত্যাশা করি, বিনীত আহ্বান জানাই এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনলে এই অনুযায়ী তোমরা প্রস্তুতি নিতে সহায়ক হবে বলে আমি মনে করি। আজকের এই ক্লাস পরিচালনায় আমি রয়েছি আবুল বাশার, বিসিএস সাধারণ শিক্ষা, প্রভাষক, ইতিহাস বিভাগ, আনন্দমোহন কলেজ, ময়মনসিংহ। আজকে এই অনার্স তৃতীয় বর্ষের রুটিন অনুযায়ী অনার্স তৃতীয় বর্ষের ক্লাসে আমি তোমাদের সাথে রয়েছি আধুনিক দূরপ্রাচ্য ও দক্ষিণ পূর্ব এশিয়ার ইতিহাস ক্লাসে। আলোচ্য পাঠ জাপানে মেইজি পুনঃপ্রতিষ্ঠার প্রেক্ষাপট। আমরা মেইজি পুনঃপ্রতিষ্ঠার প্রেক্ষাপট পড়ার আগে মেইজি পুনঃপ্রতিষ্ঠা বিষয়টা কি, অর্থাৎ মেইজি শাসনটা কি, আমরা এই বিষয়ে কিছু কথা বলে নিব। অর্থাৎ এই প্রশ্নের আমরা ভূমিকা বা প্রারম্ভিক আলোচনাটা করে নিব। আমরা জানি আধুনিক জাপানের ইতিহাসে অন্যতম উল্লেখযোগ্য বিষয় সম্রাট মুৎসুহিতোর ক্ষমতা প্রত্যাবর্তন ও শোগুনতন্ত্রের পতন। অর্থাৎ এই মেইজি পুনঃপ্রতিষ্ঠা হয়, সম্রাট মুৎসুহিতো পুনরায় ক্ষমতায় আসে এবং শোগুনতন্ত্র, অর্থাৎ ফ্রান্সে এই মুৎসুহিতো বা মেইজি পুনঃপ্রতিষ্ঠার আগে শোগুনতন্ত্র ছিল, শোগুন শাসকরা ছিল, তাদের পতন ঘটে। তরুণ সম্রাট ক্ষমতা ফিরে পান, আর একই বলা হয় মেইজি বা জ্ঞানদীপ্ত শাসন। অর্থাৎ মুৎসুহিতো ছিল তরুণ সম্রাট, তিনি ক্ষমতা ফিরে পান, আর এটাকে বলা হয় মেইজি বা জ্ঞানদীপ্ত শাসন। শোগুন অবসানের পর, মানে শোগুন যুগ অবসানের পর, শোগুন বংশ অবসানের পর জাপানে যে যুগ শুরু হয় তার নাম মেইজি যুগ বা এজ অফ এনলাইটমেন্ট। হ্যাঁ, শোগুনতন্ত্র বা শোগুন বংশ শেষ হওয়ার পর জাপানে যে শাসনটা শুরু হয়, যে যুগটা শুরু হয়, সেটার নাম
মেইজি যুগ বা এইজ অফ এনলাইটেনমেন্ট। মেইজি শব্দের অর্থ সভ্যতা বা জ্ঞান দীপ্তি। তাহলে মেইজি শব্দের অর্থ আমরা বুঝতে পারতেছি জ্ঞান দীপ্তি, মানে জ্ঞানমূলক, শিক্ষা বান্ধব, জনকল্যাণমূলক এরকম বিষয়। এরপরে আমরা দেখতে পাচ্ছি মেইজি যুগে জাপানের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক জীবনধারা প্রবাহিত হয় এক নতুন খাতে, যে জীবনধারা ছিল পাশ্চাত্য সভ্যতা দ্বারা প্রভাবিত। অর্থাৎ মেইজি যুগে জাপানের রাজনীতি, সামাজিক, অর্থনীতি, হ্যাঁ, জীবনধারা সবকিছু প্রবাহিত হয় একটা নতুন ধাপে, একটা নতুন খাতে, একটা নতুন ট্রেন্ডে যায়, নতুন সিস্টেমে যায়, যেটা ছিল পাশ্চাত্য সভ্যতা দ্বারা। অর্থাৎ পশ্চিমা যে সংস্কৃতি, ইউরোপিয়ান যে সংস্কৃতি, এই সভ্যতা দ্বারা, অর্থাৎ আধুনিকতার পথে, মানে আধুনিকতার প্রভাবিত একটা জীবনধারা গড়ে ওঠে জাপানে। জাপান সম্পূর্ণ আধুনিকীকরণের পথে এগিয়ে যায়। তাই যথার্থ অর্থেই মেইজি রেস্টোরেশন, মানে মেইজি পুনঃপ্রতিষ্ঠা ছিল জ্ঞানদীপ্ত পুনর্জাগরণ। অর্থাৎ তাহলে আমরা বলতে পারি মেইজি রেস্টোরেশনটা বা পুনঃপ্রতিষ্ঠাটা হচ্ছে জ্ঞানদীপ্ত পুনর্জাগরণ। 1868 সালে শোগুনতন্ত্রের পতনের পর সম্রাট আইনগত ও প্রকৃত শাসক রূপে ক্ষমতায় পুনঃপ্রতিষ্ঠিত হন। তাহলে 1868 সালে শোগুনতন্ত্র পতন ঘটে, আর তরুণ সম্রাট মুতসুহিতো আইনগত ও প্রকৃত শাসক রূপে এবং আইনগত এবং মানে অ্যাকচুয়াল শাসক রূপে ক্ষমতায় পুনঃপ্রতিষ্ঠিত হন, এবং শোগুন যুগের দ্বৈত শাসনের অবসান ঘটে। অর্থাৎ শোগুন যুগে দ্বৈত শাসন ছিল, মানে আইনগত ক্ষমতা এবং প্রকৃত ক্ষমতা সম্রাটের হাতে ছিল না। হ্যাঁ, সম্রাট ছিল নামমাত্র শাসক, কিন্তু মেইজি যুগে এসে আইনগত এবং প্রকৃত ক্ষমতা সম্রাটের হাতে আসে। এর ফলে শোগুন পদের অবলুপ্তি ঘটে। এর ফলে কি হয়? শোগুন পদের অবলুপ্তি ঘটে এবং সম্রাট প্রাচীন যুগের মতো সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হন। হ্যাঁ, শোগুন পদের অবলুপ্তি ঘটে এবং সম্রাট কি প্রকৃত এবং আইনগত উভয় ক্ষমতার অধিকারী হয়। এর ফলে প্রাচীন যুগের যে সর্বোচ্চ ক্ষমতা ছিল সম্রাটের, এই ক্ষমতার অধিকারী হয়। পেলাম। এ পর্যায়ে আমরা এছাড়া আরো কিছু কথা রয়েছে। প্রাচীন যুগে জাপানি সম্রাট চুশু, সাতসুমা ও মিতু পশ্চিমা গোষ্ঠীগুলোর সাহায্য নিয়ে শাসনকার্য চালাতেন। সামন্ততন্ত্রের প্রতিভু শোগুন শাসন ক্ষমতা দখল করলে সম্রাটকে পর্দার আড়ালে চলে যেতে হয়। এভাবে যে শোগুন যুগের সূচনা হয়েছিল তা 1192 সাল থেকে 1867 সাল পর্যন্ত স্থায়ী হয়েছিল। সম্রাটকে পর্দার আড়ালে, মানে সম্রাট ছিল ইনএক্টিভ, মানে নিষ্ক্রিয়। কিন্তু এভাবে যে শোগুন যুগের সূচনা হয়েছিল তা 1191 থেকে 1867 সাল পর্যন্ত স্থায়ী হয়েছিল। জোরিটোমু ছিলেন প্রথম শোগুন আর শেষ শোগুন ছিলেন যোশিনোবু বা কেইকি। তাহলে প্রথম শোগুন যুগের প্রথম শাসকের নাম ছিল জোরিটোমু এবং শেষ শোগুন শাসকের নাম ছিল যোশিনোবু বা কেইকি। 1867 সালের নভেম্বরে শোগুন কেইকি স্বেচ্ছায় সম্রাট মুতসুহিতোর কাছে প্রশাসনিক ক্ষমতা অর্পণ করলে শোগুন শাসনের অবসান ঘটে। তাহলে সর্বশেষ শোগুন শাসক হচ্ছে কেইকি। সে মেইজি সম্রাট মুতসুহিতোর কাছে প্রশাসনিক ক্ষমতা অর্পণ করলে শোগুন শাসনের অবসান ঘটে। এছাড়া 1867 সালে 3 জানুয়ারি সাতসুমা ও চুশু গোষ্ঠী এচিজেন, টোসা, নাগাইয়া ও হিরোশিমা গোষ্ঠীর সাহায্য নিয়ে কিয়োটোতে শোগুনের রাজপ্রাসাদ দখলের মাধ্যমে মেইজি সম্রাটের পুনঃপ্রতিষ্ঠা ঘোষণা করেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি গোষ্ঠী? সাতসুমা ও চুশু গোষ্ঠী 1866 সালের 3 জানুয়ারি কি করলো? এসিজেন, টোসা, নাগাইয়া ও হিরোশিমা এই গোষ্ঠীগুলোর সহায়তা নিয়ে কিয়োটোতে, জাপানের একটি শহর কিয়োটোতে শোগুনের রাজপ্রাসাদ, মানে শোগুনদের রাজপ্রাসাদ ছিল কিয়োটোতে, এটা দখলের মাধ্যমে মেইজি সম্রাটের পুনঃপ্রতিষ্ঠা ঘোষণা করেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি মেইজি সম্রাট পুনঃপ্রতিষ্ঠায় সাতসুমা, চুশু গোষ্ঠীর এসিজেন, টোসা, নাগাইয়া, হিরোশিমা এগুলো সহায়তা করেছে। এভাবে শোগুন যুগের অবসান ঘটে এবং সম্রাট ক্ষমতায় প্রতিষ্ঠিত হওয়ার পর এবং মেইজি সম্রাট ক্ষমতায় প্রতিষ্ঠিত হওয়ার পর তার সিংহাসন ও রাজদরবার কিয়োটো থেকে এডোতে স্থানান্তর করেন। অর্থাৎ শোগুনদের রাজদরবার ও সিংহাসন ছিল কিয়োটোতে, আর মেইজি সম্রাট এসে তার সিংহাসনের রাজদরবার কিয়োটো থেকে এডোতে স্থানান্তর করেন। কিশোর সম্রাট মুতসুহিতোকে দিয়ে শুরু হয় মেইজি বা জ্ঞানদীপ্তির যুগ।
তাহলে কার মাধ্যমে মেইজি যুগ বা জ্ঞানদীপ্তির যুগ শুরু হয়? কিশোর সম্রাট মানে তরুণ সম্রাট মুৎসুহিতোকে দিয়ে, যা 1868 সাল থেকে 1912 সাল পর্যন্ত স্থায়ী ছিল। তাহলে জাপানে মেইজি যুগের সময়সীমা হচ্ছে 1868 থেকে 1912 সাল। আমরা এ পর্যায়ে চলে যাব মেইজি পুনঃপ্রতিষ্ঠার প্রেক্ষাপটগুলোতে আমরা আলোচনায় চলে যাব। হ্যাঁ, মেইজি পুনঃপ্রতিষ্ঠার কারণ বা প্রেক্ষাপট আমরা দেখব। প্রথমে রয়েছে শোগুনতন্ত্রের পতন। মানে শোগুনতন্ত্রের পতনটা মেইজি পুনঃপ্রতিষ্ঠার একটা কারণ। অর্থাৎ জাপানে যে মেইজি যুগ বা জ্ঞানদীপ্তির যুগ যে শুরু হলো, এটার কারণের প্রথম কারণটা হচ্ছে শোগুনতন্ত্রের পতন। শোগুনতন্ত্রের পতন পুরনো সামন্ততান্ত্রিক ব্যবস্থার পতন সূচিত করে এবং এক নতুন যুগের সূচনা হয়। হ্যাঁ, সামন্তবাদ হচ্ছে, তোমরা নিশ্চয়ই এই শব্দটার সাথে পরিচিত নাও থাকতে পারো। সামন্ততন্ত্র মানে হচ্ছে ফিউডালিজম, অর্থাৎ অনেকটা আমাদের দেশের জমিদারি সিস্টেমের মতো, যেটা ইউরোপে ছিল। হ্যাঁ, ফ্রান্সে, বিশেষ করে ফ্রান্সে ছিল। জমির মালিক তার জমি চাষাবাদের জন্য অধীনস্থ কৃষকদের জমি দিত, বিনিময়ে তার উৎপাদিত ফসলের একটা অংশ বিশেষ জমিদারকে দিয়ে দিতে হতো। অনেকটা জমিদারি সিস্টেমটাই আমরা সামন্ততন্ত্র বা ফিউডালিজম বলে থাকি। তাহলে শোগুনতন্ত্রের পতন পুরনো সামন্ততান্ত্রিক ব্যবস্থার পতন সূচনা করে এবং এক নতুন যুগের সূচনা হয়। মধ্যযুগীয় ব্যবস্থার পতনের মধ্য দিয়েই আধুনিক যুগের ও আধুনিক ব্যবস্থার পতন হয়। শোগুন ছিলেন পুরনো সামন্ততান্ত্রিক ব্যবস্থার প্রতিভা। অর্থাৎ শোগুনরা ছিল কি, যে ফিউডালিজমের একটা উদাহরণ, ফিউডালিজমের পৃষ্ঠপোষক। টোকুগাওয়া শোগুন যুগের সব নীতিরই মূল উদ্দেশ্য ছিল, অর্থাৎ টোকুগাওয়া একজন শাসক শোগুন বংশের, তার সব নীতির মূল উদ্দেশ্য ছিল সামন্ততান্ত্রিক ব্যবস্থাকে কায়েম রাখা ও তাকে সুদৃঢ় করা। অর্থাৎ শোগুন শাসকদের মধ্যে টোকুগাওয়া ছিল একদম টোটালি সামন্ততন্ত্র ব্যবস্থাটা কিভাবে আরো চালু রাখা যায় এবং তাকে কিভাবে সামন্ততন্ত্রকে কিভাবে শক্তিশালী করা যায়। সময় পরিবর্তনের সাথে সাথে শোগুন যুগের এই দ্বৈত শাসন ব্যবস্থা অকেজু হয়ে পড়ে। মানে সময়ের পরিবর্তনের প্রেক্ষিতে বাস্তবতার সাথে মিল রেখে শোগুন যুগের এই দ্বৈত শাসন ব্যবস্থা অনেকটা অকেজু হয়ে যায়, ইউজলেস হয়ে যায় এবং বৈদেশিক বাণিজ্য সম্পর্ক স্থাপনের প্রশ্নে পাশ্চাত্য কেন্দ্রীভূত শক্তিকে মোকাবেলা করতে ব্যর্থ হয়। অর্থাৎ শোগুনরা কি করলো, বৈদেশিক মানে পররাষ্ট্র বহির্বিশ্বের সাথে সম্পর্ক স্থাপনের প্রশ্নে পাশ্চাত্য কেন্দ্রীভূত শক্তিকে মোকাবেলা করতে, অর্থাৎ পশ্চিমা দেশগুলো শক্তিকে মোকাবেলা করতে তারা ব্যর্থ হয়। শোগুন প্রশাসন কর্তৃক ব্যবহৃত ক্ষমতা যাতে জাপানি সম্রাট ভোগ করতে পারেন, এজন্য সম্রাট সমর্থকরা আন্দোলন শুরু করে। অর্থাৎ শোগুন প্রশাসনের যে ক্ষমতা, সেটা যেন জাপানি সম্রাট ভোগ করতে পারেন, এজন্য সম্রাটের যারা সমর্থক ছিল তারা আন্দোলন শুরু করে। পুনঃপ্রতিষ্ঠার এই আধুনিক চ্যালেঞ্জকে মোকাবেলা করা দুর্বল শোগুনের পক্ষে সম্ভব ছিল না। তাহলে শোগুনদের এই ব্যর্থতার প্রেক্ষিতে প্রথম ব্যর্থতাটা হচ্ছে দ্বৈত শাসন এবং সামন্ততন্ত্রকে বেশি পরিমাণে পৃষ্ঠপোষকতা দেয়, যেটা সময়ের সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল না এবং বৈদেশিক সম্পর্ক স্থাপনের প্রশ্নে পাশ্চাত্য শক্তিকে শোগুনরা মোকাবেলা করতে পারে নাই। এরকম পরিস্থিতিতে শোগুন প্রশাসনের যে ক্ষমতা, সেটা জাপানি সম্রাট ভোগ করতে পারেন, সেজন্য জাপানি সম্রাট যেন ভোগ করতে পারে, এজন্য সম্রাট সমর্থকরা আন্দোলন শুরু করে। পুনঃপ্রতিষ্ঠার এই আধুনিক চ্যালেঞ্জকে মোকাবেলা করা দুর্বল শোগুনের পক্ষে সম্ভব ছিল না। তাহলে আমরা 1 নম্বর কারণটা দেখলাম, যেটা হচ্ছে শোগুনতন্ত্রের পতন। এ পর্যায়ে আমরা দ্বিতীয় কারণে চলে যাব। দ্বিতীয় কারণটা হচ্ছে ওসাকা নগরের উত্থান। ওসাকা নগরের উত্থান, এ পর্যায়ে আমরা দেখব ওসাকা নগরের উত্থানে কি কি আলোচনা রয়েছে। শোগুন শাসনে দাইমিও নির্ভর বুদ্ধিজীবী সামুরাই শ্রেণী তাদের প্রয়োজনীয়তা হারায়। অর্থাৎ শোগুন যুগে দাইমিও নির্ভর যে বুদ্ধিজীবী সামুরাই শ্রেণী ছিল, মানে সামুরাই হচ্ছে যুদ্ধ শ্রেণী, যুদ্ধবাজ যারা করত, তাদের প্রয়োজনীয়তাটা হারায়। যেমন টোকুগাওয়া শোগুন যুগে, অর্থাৎ শোগুন যুগের একজন শাসক টোকুগাওয়া যুগে যুদ্ধের প্রয়োজনীয়তা কমে গেলে সামুরাই শ্রেণী কর্মচ্যুত হয়। অর্থাৎ যখন যুদ্ধ থাকতো না, যুদ্ধ যেহেতু বন্ধ হয়ে যায়, যুদ্ধ যেহেতু প্রয়োজন হয় না, তো যুদ্ধ করতে গেলে যে সামুরাই শ্রেণী লাগে অর্থাৎ যোদ্ধা লাগে, সেটার প্রয়োজনীয়তাটা যোদ্ধাদের প্রয়োজনীয়তা ছিল না। তাদের কর্মচ্যুত হয়, মানে তাদের কাজ থেকে বিতাড়িত হয়, তাদের কর্মহারা হয়ে যায় সামুরাই শ্রেণী। অনেকে যুগের প্রয়োজনে তাদের পেশা পরিবর্তন করে অন্য পেশায় যুক্ত হয়। অনেকে আবার সময়ের সাথে মিল রেখে জীবিকা নির্বাহের জন্য তাদের পেশা পরিবর্তন করে অন্য পেশায় যুক্ত হয়।
দাইমিও ও সামুরাই শ্রেণী তাদের প্রয়োজন মেটাতে নগরকেন্দ্রিক ধনী বণিক শ্রেণীর কাছ থেকে ঋণ নিতে বাধ্য হয়। তাহলে আবারও নিজেদের জীবিকার জন্য বেঁচে থাকার তাগিদে কি করলো, সামুরাই শ্রেণী তাদের প্রয়োজন মেটাতে নগর কেন্দ্রিক অর্থাৎ শহর কেন্দ্রিক যে ধনী বণিক শ্রেণী ছিল, যারা এলিট ব্যবসায়ী ছিল, তাদের কাছ থেকে ঋণ নিতে তারা বাধ্য হয়। অস্তিত্ব ঠেকাতে অনেক সামুরাই পরিবার সামাজিক অবস্থানে নিচু বণিক শ্রেণীর সাথে বৈবাহিক সম্পর্ক গড়ে তোলে। অর্থাৎ নিজেদের অস্তিত্বটা ঠিক রাখার জন্য, অর্থাৎ বেঁচে থাকার জন্য, একদম কোনোভাবে কোনো না কোনোভাবে বেঁচে থাকার তাগিদে অনেক সামুরাই পরিবার কি করলো, সামাজিক অবস্থানে নিচু বণিক শ্রেণীর সাথে বৈবাহিক সম্পর্ক গড়ে তোলে। অর্থাৎ ডু অর ডাই, বেঁচে থাকার তাগিদে সামুরাই শ্রেণী ছিল এলিট শ্রেণী, তারা বেঁচে থাকার তাগিদে অনেক নিচু সম্প্রদায়ের সাথে বৈবাহিক সম্পর্কে, অর্থাৎ আর্থিক সচ্ছলের জন্য সামুরাই পরিবার সামাজিক অবস্থানে নিচু বণিক শ্রেণীর সাথে বৈবাহিক সম্পর্ক গড়ে তোলে। আবার নাগরিক স্বাচ্ছন্দ্য ও ভোগবিলাসের দাইমিও শ্রেণী, আরেকটা শ্রেণী ছিল নাগরিক স্বাচ্ছন্দ্য ও ভোগবিলাসে খুব খুব ভোগবিলাসে অভ্যস্ত বা মত্ত থাকতো, মানে ভোগবিলাসে জীবন অতিবাহিত করতো। এটা হচ্ছে দাইমিও শ্রেণী। ও সামুরাই শ্রেণী গা ভাসিয়ে দেয়। বাণিজ্য নির্ভর পুঁজির দাপটে শোগুন যুগের কৃষিভিত্তিক সামন্ততান্ত্রিক আর্থসামাজিক কাঠামো ভেঙে পড়ে। আবার কি দেখতে পাচ্ছি, বাণিজ্য নির্ভর পুঁজির দাপটে, অর্থাৎ যেহেতু মানে পুঁজিবাদ ক্যাপিটালিজমের দাপটে ব্যবসা বাণিজ্যের যে প্রভাবে শোগুন যুগের কৃষিভিত্তিক সামন্ততান্ত্রিক সামাজিক কাঠামো ভেঙে পড়ে। আমরা জানি শোগুন যুগে অর্থনীতি ছিল কৃষিভিত্তিক সামন্তবাদ, অর্থাৎ কৃষিভিত্তিক ফিউডালিজম, কিন্তু বাণিজ্য নির্ভর পুঁজি মানে ক্যাপিটালিজম আধুনিকতার পথে যখন পুরো মানে পশ্চিমা বিশ্বের যখন পুঁজিবাদের জয় জয়কার, বাণিজ্য মানে অবাধ বাণিজ্য এই পথে যখন এগিয়ে যাচ্ছে, তখন কৃষিভিত্তিক যে শোগুন যুগ ছিল সেটা আর্থসামাজিক কাঠামোটা অনেকটা ভেঙে পড়ে। আবার ওসাকা নগরের উত্থানে, জাপানের একটা শহর ওসাকা নগরের উত্থান জাপানে সামন্ততন্ত্রের উপর আঘাত হানে। অর্থাৎ ওসাকা নগরের উত্থান সামন্ততন্ত্রের উপর আঘাত হানে। ওসাকার ধনী পুঁজিপতি বণিক গোষ্ঠী ক্ষয়ে যাওয়া সামন্ততন্ত্রের বিরুদ্ধে বড় চ্যালেঞ্জ ছুড়ে দেয়। ওসাকার কি করলো, ধনী পুঁজিপতি বণিক গোষ্ঠী ক্ষয়ে যাওয়া সামন্ততন্ত্রের বিরুদ্ধে বড় চ্যালেঞ্জ ছুড়ে দেয়। ভূমি ও কৃষিভিত্তিক সামন্ত অর্থনীতি নগর বাণিজ্য শিল্পভিত্তিক বাজার অর্থনীতিকে মোকাবেলা করতে ব্যর্থ হয়। অর্থাৎ শোগুন যুগের যে ভূমি ও কৃষিভিত্তিক সামন্ত অর্থনীতি ছিল, আর সামন্ত অর্থনীতি মানে হচ্ছে ভূমি ও কৃষি, সেটা নগর বাণিজ্য শিল্পভিত্তিক বাজার অর্থনীতিকে মোকাবেলা করতে ব্যর্থ হয়। অর্থাৎ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যখন ঘটলো, শিল্পে যখন একটা বিপ্লব হইলো, হ্যাঁ, বাণিজ্য ক্ষেত্রে যখন একটা বিপ্লব হইলো, ব্যাপক প্রসার ঘটলো, সেটা শোগুন যুগের কৃষিভিত্তিক ও ভূমিভিত্তিক সামন্ত অর্থনীতিকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দেয়, মানে মোকাবেলা করতে ব্যর্থ হয়। শহরের বাণিজ্য নির্ভর ঐশ্বর্য ও সংস্কৃতিকে দাইমিও ও সামুরাই শ্রেণী উপেক্ষা করতে পারেনি। অর্থাৎ শহরের যে বাণিজ্য নির্ভর একটা ঐশ্বর্য, একটা মানে একটা এলিট মানে সিচুয়েশন, একটা সেলিব্রিটি সিচুয়েশন, একটা মানে কর্তৃত্ব পরায়ণ বা বণিক পুঁজিবাদের মতো সিচুয়েশন ও সংস্কৃতি, আধুনিক সংস্কৃতিকে দাইমিও ও সামুরাই শ্রেণী উপেক্ষা করতে পারে নাই। তারা ওইটার সাথে সংযুক্ত না হতে পারে নাই। দাইমিও শ্রেণী সামন্ততন্ত্রের আয় দিয়ে শোগুনের প্রশাসনিক চাহিদা, বাধ্যতামূলক ব্যয় ও বিলাসবহুল জীবন নির্বাহ করতে ব্যর্থ হয়। তাহলে দাইমিও শ্রেণী কি হলো, সামন্ততন্ত্রের আয় দিয়ে শোগুনের প্রশাসনিক চাহিদা, বাধ্যতামূলক ব্যয় ও বিলাসবহুল জীবন নির্বাহ করতে ব্যর্থ হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি সামুরাই শ্রেণী ও দাইমিও শ্রেণী শোগুন যুগের পতনে একটা বড় ভূমিকা পালন করেছে। আমরা 3 নম্বরে দেখব বৈদেশিক বাণিজ্য ও পাশ্চাত্য সমস্যা। অর্থাৎ আমরা পড়ছি জাপানে মেইজি পুনঃপ্রতিষ্ঠার প্রেক্ষাপট, আমরা প্রথমটা পড়লাম, দ্বিতীয়টা পড়লাম, তারপর যে আমরা তৃতীয় পয়েন্টে চলে আসছি। তৃতীয় পয়েন্টে শুরুতেই কিছু কথা রয়েছে, যেমন বিদেশি রাষ্ট্র, কারণটা হচ্ছে বৈদেশিক বাণিজ্য ও পাশ্চাত্য সমস্যা। অর্থাৎ বৈদেশিক বাণিজ্য অর্থাৎ ব্যবসা বাণিজ্য, যে অন্য দেশের সাথে যে বাণিজ্য এবং পাশ্চাত্য সমস্যা, এখানে আমরা বলতে পারি
বিদেশি রাষ্ট্র বিশেষ করে পাশ্চাত্য শক্তিবর্গ নিজেদের বাণিজ্যিক, উপনিবেশিক ও সাম্রাজ্যবাদী স্বার্থে প্রাচ্যের কোনো দেশকে বিচ্ছিন্ন থাকতে দেয়নি। অর্থাৎ বিদেশি রাষ্ট্র নিজেদের বাণিজ্যিক, নিজেদের ব্যবসা বাণিজ্য, উপনিবেশিক মানে কলোনিয়ালিজম এবং ইম্পেরিয়ালিজম সাম্রাজ্যবাদী স্বার্থে প্রাচ্যের কোনো দেশকে বিচ্ছিন্ন থাকতেই দেয়নি। টোকুগাওয়া শুগন যুগে জাপান বিচ্ছিন্নতার নীতি অনুসরণ করলেও মার্কিন নাবিক টোকুগাওয়া শুগন যুগে, অর্থাৎ শুগন যুগের একজন শাসক হচ্ছে টোকুগাওয়া, এ সময় জাপান বিচ্ছিন্নতার নীতি অনুসরণ করলো। জাপান মানে হচ্ছে বিচ্ছিন্ন থাকবে, অন্য কোনো দেশের হস্তক্ষেপকে গ্রহণ করবে না। বিচ্ছিন্নতার নীতি অনুসরণ করলেও মার্কিন নাবিক কমোডোর পেরি কর্তৃক জাপান উন্মুক্ত হলে, মার্কিন একজন নাবিক হচ্ছে, নাম হচ্ছে কমোডোর পেরি কর্তৃক জাপান উন্মুক্ত হলে, অর্থাৎ জাপান ব্যবসা বাণিজ্যের জন্য খুলে দেওয়া হলে পাশ্চাত্য শক্তিবর্গের কাছে জাপানের দ্বৈত শাসন ব্যবস্থার দুর্বলতা প্রকাশিত হয়। অর্থাৎ মার্কিন নাবিক কমোডোর পেরি যখন জাপানকে উন্মুক্ত করলো, অর্থাৎ ব্যবসা বাণিজ্যের জন্য বিধিনিষেধ, বিভিন্ন ধরনের রেস্ট্রিকশন তুলে দিল, তখন জাপানের দুর্বলতা, দ্বৈত শাসন ব্যবস্থার, যে সম্রাটের হাতে ক্ষমতা কম, অন্যদের হাতে ক্ষমতা বেশি, এই যে একটা দ্বৈত শাসন ব্যবস্থার দুর্বলতাটা পাশ্চাত্য শক্তিবর্গের কাছে প্রতীয়মান হয়ে যায়, যে হ্যাঁ প্রতীয়মান হয়ে যায় যে জাপানের সম্রাট অযোগ্য, অকর্মণ্য, কোনো নিয়ন্ত্রণ নেই, এরকম একটা সিস্টেম, দ্বৈত শাসন ব্যবস্থার ইয়ে দুর্বলতাটা জাপান উন্মুক্ত হওয়ার পরে, কমোডোর পেরি কর্তৃক, মার্কিন নাবিক কমোডোর পেরি কর্তৃক উন্মুক্ত হওয়ার পরে এটা সবাই বুঝতে পারে, বিশেষ করে পাশ্চাত্য শক্তিবর্গ। দুর্বল শুগন এককভাবে যেমন পাশ্চাত্য শক্তিবর্গের সাথে সন্ধি স্বাক্ষরে অক্ষম ছিলেন, তেমনি পাশ্চাত্য শক্তিবর্গ সম্রাটের দর্শন পেতেন না। অর্থাৎ দুর্বল শুগন এককভাবে যেমন মানে শাসক নিজেই দুর্বল, তো দুর্বল থাকলে তো সে নিশ্চয়ই তার নিজের দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষার জন্য পাশ্চাত্য শক্তিবর্গের সাথে সন্ধি স্বাক্ষর করতেও পারে না, মানে সমঝোতা বা চুক্তি করতেও ব্যর্থ হয়। তেমনি পাশ্চাত্য শক্তিবর্গ সম্রাটের দর্শন পেতেন না, মানে সম্রাট এবং পাশ্চাত্য শক্তিবর্গের সাথে একটা বড় ধরনের গ্যাপ ও দূরত্ব তৈরি হয়। এছাড়া তাই পাশ্চাত্য শক্তিবর্গ নিজেদের স্বার্থে দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটিয়ে জাপানের রাজনৈতিক মঞ্চে সম্রাটের আবির্ভাবকে স্বাগত জানায়। হ্যাঁ, এই জন্য পাশ্চাত্য শক্তিবর্গ কি করলো, নিজেদের স্বার্থে যদি ব্যবসা বাণিজ্য করতে হয়, তাহলে এখানে নিজেদের পছন্দ মতো শাসন কার্য পরিচালনা করাতে হবে, এবং তাদের সাথে, তাদের অর্থ ব্যবস্থার সাথে, অর্থাৎ পুঁজিবাদ, শিল্প উন্নত, শিল্পায়ন, শিল্প বিপ্লব, এগুলোর প্রতি জাপানকে একীভূত করতে হবে। এই জন্য কি জাপানের শুগন শাসকদের অবসান ঘটিয়ে নতুন আধুনিকতা, আধুনিক চিন্তা চেতনার, বাণিজ্য নির্ভর অর্থনীতি, বাণিজ্য ও শিল্প ভিত্তিক অর্থনীতির প্রতি নজর দিতে হবে, নজর দেওয়ার জন্য পাশ্চাত্য শক্তিবর্গ একটা প্রচেষ্টা চালায়। এছাড়া শুগনতান্ত্রিক ব্যবস্থার প্রতি পাশ্চাত্য শক্তিবর্গের আস্থাও ছিল না, এমনকি শুগনতান্ত্রিক যে সামন্তবাদ, ভূমি ও কৃষিভিত্তিক যে অর্থনীতি, এটার প্রতি পাশ্চাত্য শক্তিবর্গেরও আস্থা ছিল না। এছাড়া পশ্চিমা গোষ্ঠী খ্যাত সাতসুমা, চৌশু গোষ্ঠীর গুরুত্ব পাশ্চাত্য শক্তিগুলো উপলব্ধি করতে পেরেছিল। হ্যাঁ, পশ্চিমা গোষ্ঠী কি করলো, জাপানের যে বিভিন্ন গোষ্ঠী ছিল, যেমন সাতসুমা, চৌশু গোষ্ঠীর এই গুরুত্বটা, এদের যে একটা অবস্থান, এদের যে একটা চিন্তা চেতনা, পুঁজিবাদ, অর্থনীতি, শিল্প, শিল্প শিল্প কারখানা, এগুলোর প্রতি যে একটা আগ্রহ, এই গোষ্ঠীগুলোর এই মনোভাবটা পশ্চিমা গোষ্ঠীগুলো উপলব্ধি করতে পারে, পশ্চিমা শক্তিগুলো উপলব্ধি করতে পেরেছিল। তাই এই গোষ্ঠীগুলোর সাহায্যে সম্রাটের পুনঃপ্রতিষ্ঠাকে স্বাগত জানিয়েছিল। তাই কি করলো, পশ্চিমা শক্তিবর্গ এই গোষ্ঠীগুলোর সাহায্যে যখন মেইজি সম্রাট মুৎসুহিতো, তরুণ সম্রাট মুৎসুহিতো ক্ষমতায় আসেন, এই পশ্চিমা গোষ্ঠীগুলো এই পুনঃপ্রতিষ্ঠাকে স্বাগত জানিয়েছিল। এরপর যে আমরা 4 নাম্বার কারণে চলে যাব। 4 নাম্বার পয়েন্ট হচ্ছে রাজানুগত্য ও পশ্চিমা গোষ্ঠীর ভূমিকা। 4 নাম্বার কারণটা হচ্ছে রাজানুগত্য, অর্থাৎ রাজার প্রতি যে একটা আনুগত্য এবং পশ্চিমা গোষ্ঠীর একটা ভূমিকা, এনে একটা কারণ রয়েছে। এখানে প্রথমে রয়েছে শুগনতন্ত্রের পতন ও মেইজি সম্রাটের ক্ষমতা পুনঃপ্রতিষ্ঠায় পাশ্চাত্য সামন্ত গোষ্ঠীর, বিশেষত সাতসুমা ও চুশু গোষ্ঠীর অবদান অনস্বীকার্য। তাহলে শুগনতন্ত্রের পতন ও মেইজি সম্রাটকে ক্ষমতায় পুনঃপ্রতিষ্ঠা করতে পাশ্চাত্য সামন্ত গোষ্ঠীর, বিশেষত সাতসুমা ও চুশু গোষ্ঠীর অবদান ছিল উল্লেখযোগ্য। প্রাক টোকুগাওয়া যুগে, অর্থাৎ টোকুগাওয়া যুগ, সামন্ত শুগন বংশের একজন শাসক হচ্ছে টোকুগাওয়া। তো টোকুগাওয়া যুগের আগে
এই পশ্চিমা গোষ্ঠী দেশ শাসনের কাজে সম্রাটকে সাহায্য করত। এই পশ্চিমা গোষ্ঠীগুলো কি করতো, টোকুগাওয়া যুগের আগে, টোকুগাওয়া শাসনের আগে, মানে শোগুন বংশের একজন শাসক টোকুগাওয়া শাসনের আগে এই পাশ্চাত্য গোষ্ঠীগুলো কি করতো, দেশ শাসনের কাজে সম্রাটকে সাহায্য করত। কিন্তু মধ্যযুগে কিন্তু মধ্যযুগে 1600 সালে টোকুগাওয়া শোগুনদের কাছে পরাজিত হয়ে তারা শোগুনের কর্তৃত্বকে মেনে নেয়। 1600 সালে কি করলো, শোগুনদের কাছে, টোকুগাওয়া শোগুনদের কাছে হেরে তারা শোগুনের কর্তৃত্বকে মেনে নেয়। কিন্তু বৃহৎ ও দূরবর্তী সামন্তক্ষেত্র রূপে সাতসীমা ও চুশু গোষ্ঠী জাতীয় রাজনীতিতে প্রভাব বিস্তারে সক্ষম হয়। তাহলে কি গেল, কিন্তু বৃহৎ ও দূরবর্তী সামন্তক্ষেত্র রূপে সাতসীমা ও চুশু গোষ্ঠী জাতীয় অর্থনীতিতে প্রভাব বিস্তারে সক্ষম হয়। আবার ঊনবিংশ শতকে অযোগ্য শোগুন শাসন দেশের পরিস্থিতি যখন অবনতির দিকে যাচ্ছে, তখন শোগুন বিরোধী আন্দোলন জোরদার করতে এগিয়ে আসে এই দুই গোষ্ঠী। হ্যাঁ, 19 শতকে এসে কি দেখা গেল, অযোগ্য শোগুন শাসকদের শাসনে দেশের পরিস্থিতি যখন অবনতি, অর্থাৎ অযোগ্য, অকর্মণ্য, অদক্ষ শোগুন শাসকদের পরিচালনায় দেশ যখন অবনতির দিকে যাচ্ছে, তখন শোগুন বিরোধী আন্দোলন জোরদার করতে এই দুটি গোষ্ঠী, সাতসীমা ও চুশু গোষ্ঠী আন্দোলনে শোগুন বিরোধী আন্দোলনে এগিয়ে আসে। এই দুই গোষ্ঠী ছিল স্বাধীন চেতা, মানে একটা স্বাধীন চেতা মনোভাব ছিল, পরাধীনতা নয়, আধুনিকতার পথে, পরাধীনতা নয়, হ্যাঁ, স্বাধীনভাবে কাজ করার আগ্রহ ছিল তাদের। এমনকি আধুনিকতার পথে পুঁজিবাদ ও শিল্প নির্ভর অর্থনীতির পথে তারা মানে আগ্রহ ছিল এই স্বাধীন চেতা গোষ্ঠীর। টোকুগাওয়া মানে এই একটা হচ্ছে চুশু গোষ্ঠী, আরেকটা হচ্ছে সাতসীমা গোষ্ঠী। আবার সাতসীমা গোষ্ঠীর একজন নেতা হচ্ছে শিমাজু, এবং চুশুর মারি পরিবার তাদের চিরাচরিত, সাতসীমার একটা পরিবারের নাম হচ্ছে শিমাজু, এবং চুশুর একটা গোষ্ঠীর নাম, চুশু গোষ্ঠীর পরিবার একটা নাম হচ্ছে মারি। তাদের মারি পরিবার তাদের চিরাচরিত রাজানুগত্য, অর্থাৎ যে ট্রেডিশনালি প্রচলিত রাজানুগত্য, রাজার প্রতি যে আনুগত্য ও শোগুন বিরোধী নীতিকে লালন পালন করে আসছিল। আবার বৈদেশিক সম্পর্ক স্থাপনের প্রশ্নে শোগুন সম্রাটের বৈদেশিক সম্পর্ক স্থাপনের প্রশ্নে শোগুন সম্রাট পরামর্শ আহ্বান করলে রাজদরবারেও শোগুন বিরোধী এই দুই গোষ্ঠী সম্রাটের হাত শক্ত করে। অর্থাৎ বৈদেশিক সম্পর্ক স্থাপনের প্রশ্নে শোগুন সম্রাট পরামর্শ আহ্বান করলে, মানে বৈদেশিক সম্পর্ক কি হবে, এই সময় শোগুন সম্রাট যখন একটা পরামর্শ সভার আহ্বান করলো, তখন এই দুইটা গোষ্ঠীর, সাতসীমা ও চুশু গোষ্ঠী কি করলো, রাজদরবারেও শোগুন বিরোধী মানে শোগুনদের পতনের জন্য ভূমিকা পালন করে। বিদেশি বিরোধিতায় তারা সম্রাটকে উৎসাহিত করে। বিদেশিদের বিরোধিতায় তারা সম্রাটকে উৎসাহিত করে। আবার বিদেশি সমস্যাকে কেন্দ্র করে শোগুনকে বেকায়দায় ফেলা তাদের প্রধান উদ্দেশ্য হয়। আবার কি করতো, শোগুন সম্রাটকে ব্যর্থ হওয়ার জন্য, শোগুন সম্রাট যেন কোনো কাজে সফল না হতে পারে, কোনো সিদ্ধান্ত যেন জনকল্যাণমূলক নিতে না পারে, বেকায়দায় ফেলা তাদের এরকম সমস্যাকে কেন্দ্র করে শোগুনরা যেন বিপদে পড়ে, ঝামেলায় পড়ে, এই জন্য তাদের প্রধান উদ্দেশ্য হয় বিদেশি সমস্যাকে কেন্দ্র করে শোগুনকে বেকায়দায় ফেলা তাদের প্রধান উদ্দেশ্য হয়। এরপর শোগুন বিরোধী সংগ্রামে নেমে জাপানি সম্রাটকে পুনরায় ক্ষমতায় অধিষ্ঠিত করতে তারা সফল হয়। এরপর কি করলো, শোগুন সম্রাটকে বেকায়দায় ফেলা, বিভিন্ন টেকনিক অবলম্বন করার পাশাপাশি তারা শোগুন বিরোধী সংগ্রামে নেমে জাপানি সম্রাটকে পুনরায় ক্ষমতায় অধিষ্ঠিত করতে তারা সফল হয়। তাহলে আমরা আজকের আলোচনা শেষে চলে আসছি। অর্থাৎ জাপানের মেইজি পুনঃপ্রতিষ্ঠা, অর্থাৎ শোগুনতন্ত্রের অযোগ্য অকর্মণ্য শোগুন বংশের অবসান, এবং জাপানের মেইজি মানে জ্ঞানদীপ্তের শাসন, এজ অফ এনলাইটমেন্ট পুনঃপ্রতিষ্ঠার ক্ষেত্রে তারা কি ভূমিকা পালন করেছে, এইগুলো আমরা দেখলাম। এবং সবশেষে শোগুন বিরোধী আন্দোলনে সফল হয় এবং জাপানে সফলভাবে মেইজি বংশ পুনঃপ্রতিষ্ঠা পায়। এতক্ষণ আমার এই ক্লাসে শুরু থেকে আমার সাথে যারা যুক্ত ছিলে তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তোমাদের বিষয়টা মাথায় রাখতে হবে, কলেজ খোলা মাত্রই তোমাদের পরীক্ষা হয়ে যাবে, সো সময় নষ্ট না করে পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে হবে। এবং এই ক্লাস সম্পর্কে যদি কারো কোনো মানে কিছু জানার থাকে, যেহেতু আমরা এই ক্লাসটা লাইভ নিতে পারি না,
সবার দিক বিবেচনা করে। সবার পক্ষে লাইভে ক্লাস করার মতো মোবাইল ডিভাইস নেই, বা অনেকেই গ্রামে অবস্থান করছে, গ্রামে নেটওয়ার্ক কভারেজ, ইন্টারনেট কভারেজ এত ভালো নয়। তাই সকলের কল্যাণে আমরা লাইভ ক্লাসটা চিন্তা মাথায় না নিয়ে আমরা চেষ্টা করছি ফাইল আকারে, মানে এই ভিডিওটা থাকবে আমার চ্যানেলে, তোমরা বারবার দেখতে পারবে এবং এই অনুযায়ী তোমাদের প্রস্তুতি নিতে হবে। আমি যে সাবজেক্টের ক্লাসগুলো নিয়েছি, প্রত্যেকটা সাবজেক্টের যে কোর্স, যে প্রশ্নটা আমি আলোচনা করেছি, যে টপিকটা নিয়ে কথা বলেছি, হ্যাঁ, এটা অবশ্যই তোমাদের 2020 সালের পরীক্ষায়, মানে তোমাদের আপকামিং যে ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে কলেজ খোলার পরে, ওখানে ইম্পর্টেন্ট, মানে পরীক্ষায় আসার মতো টপিক। সো প্রত্যেককেই, যেন আমি প্রত্যাশা করি প্রত্যেকের কাছে এই অনুযায়ী তোমরা প্রস্তুতি গ্রহণ করবে এবং তোমাদের পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য এই ক্লাসগুলো সহায়ক হবে বলে আমি মনে করি। পরিশেষে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।